আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের ইজি ফিজিক্স বই থেকে ময়মনসিংহ বোর্ড 2022 সালের প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমাদের প্রশ্নের সমাধানে চলে যাই। প্রশ্নটা একটু খেয়াল করো সবাই, কি বলছে ময়মনসিংহ বোর্ডে দুইটা মার্বেল দেওয়া আছে এ এবং বি দুটা মার্বেল দেওয়া আছে, দুটা বিপরীতমুখী আর কি। তো এম এর ভর 8 গ্রাম, M2 এর ভর হচ্ছে 2 গ্রাম। M1 এবং M2 ভর দেওয়া আছে, E1 এবং E2 দেওয়া আছে, এর বেগ হচ্ছে 25 আর বেগ হচ্ছে 20। সো এ বি দুটি মার্বেল, খেলনা মার্বেল পাথর। খেলা এক পর্যায়ে মার্বেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে, মানে দুটো সংঘর্ষ ঘটে এবং সমবেগে চলতে থাকে। ওকে, প্রথম কোশ্চেন করছে বেগ কাকে বলে। তো বেগের অসংখ্য সংজ্ঞা রয়েছে। সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনকে বেগ বলা হয়, বা নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তুর অবস্থান পরিবর্তনকে বেগ বলা হয়। তো তোমরা যেটা কমফোর্টেবল মনে করো ওটাই তোমরা দিতে পারবা। যে বেগ তাহলে কী হবে খেয়াল করো, কোনো বস্তুর আমাদের বইয়ে একটু চলে আসি, দেখো কোনো বস্তুর নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাই বেগ, অর্থাৎ কোনো বস্তুর স্মরণের হারকে বলা হচ্ছে বেগ। অসংখ্য সংজ্ঞা এটা রয়েছে। খ নাম্বার কোশ্চেন করতে হচ্ছে শক্ত মাটিতে হাঁটা সহজতর কেন। একটু আগের কোশ্চেন যেটা বললাম যে শক্ত মাটিতে যখন আমরা হাঁটি অনেক ইজি ফিল হয়, কারণ দ্য থার্ড ল অফ নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাই যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যখন আমরা মাটির মধ্যে হাঁটি তো আমরা যে বলটা প্রয়োগ করি ওই মাটিও সেম বলটা প্রতিক্রিয়া হিসেবে বিপরীত দিকে প্রয়োগ করে, এই জন্য হাঁটতে সহজ হয়। মাটিতে বা রাস্তায়, পাকা রাস্তায় বা টাইলস করা জায়গায়, তো জিনিসগুলো যে বল প্রয়োগ করি সেম বলটা আমরা বিপরীতমুখী পাই। কিন্তু কাদামাটি বা বালু মাটির ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট। আমরা যে বল প্রয়োগ করি মাটিটা সরে যায়, কাদামাটিটা সরে যায় বা বালি মাটি সরে যাওয়ার কারণে কিন্তু প্রতিক্রিয়া বলটা ওইভাবে পাই না, বা ওখানে সেখানে ঘর্ষণ বলও খুব কম কাজ করে, এই জন্য হাঁটতে কিন্তু আমাদের জন্য একটু অসুবিধা হয়ে থাকে। চলো আমাদের বইয়ের ভাষায় যদি আমরা একটু খেয়াল করি, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পেয়েছি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমরা যখন হাঁটি তখন আমাদের পা মাটিকে পিছনের দিকে বল প্রয়োগ করে, শক্ত মাটি এই চাপের বিপরীতে সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়াই আমাদের শরীরকে সামনের দিকে ঠেলে দেয় এবং চলতে সাহায্য করে। ওকে, থার্ড ল অফ নিউটন থেকে আমরা এটা পাইছি। কিন্তু যদি নরম মাটি হয় বা কাদা বা বালু হয় তবে সেই প্রতিক্রিয়া বল দুর্বল হয় এবং আমরা সহজ চলতে পারি না। তাই বলা যায় শক্ত মাটিতে হাঁটা সহজ নরম মাটির থেকে। ওকে, আমাদের চলো তৃতীয় প্রশ্ন চলে যাই আমরা। কি বলেছে তৃতীয় প্রশ্নে, বলেছে যে সংঘর্ষের পর মিলিত পাথরদ্বয় কোন দিকে কত বেগে যাবে। আচ্ছা, কত বেগে যাবে, অর্থাৎ মিলিত বেগ, মিলিত যেহেতু বলছে মিলিত বেগ বের করলে আমরা দিকটা অলমোস্ট পেয়ে যাব। চলো আগে বের করি, ডেটাগুলো লিখি আগে। E1 দেওয়া আছে 25, E2 দেওয়া আছে 20। ওকে, গ নাম্বার ডেটাগুলো লিখি। E1 25 মিটার পার সেকেন্ড, E2 20। -20 কেন দিলাম বলো দেখি, কারণ মার্বেলটা কিন্তু বিপরীত দিকে আসছে মাইনাস। M1 8, M2 হচ্ছে 2। M1 8 গ্রাম হুইচ ইজ 8 × 10⁻³ কেজি। কেন 1000 দিয়ে ভাগ দিলাম, গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলাম। M2 হচ্ছে 2 গ্রাম, তাহলে 2 × 10⁻³ কেজি। 1000 দিয়ে ভাগ দিলে 3 0 10⁻³ হয়ে যাবে। ওকে, আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই, বলছে মিলিত বেগ বের করো। চলো মিলিত বেগ বের করবো। তাহলে আমরা মিলিত বেগ আমরা জানি, আমরা জানি মিলিত বেগ সূত্র একটাই, V = M1 E1 প্লাস M2 U2 ডিভাইড বাই M1 প্লাস M2 সূত্র। এখন M1 এর মান কত ছিল বলো তো, 8 × 10⁻³। E1 কত ছিল বলো, 25। M2 ছিল কত, 2 × 10⁻³ U2 ছিল হচ্ছে -20। কেন, বিপরীত দিকে আসছে। ডিভাইড বাই M1 8 × 10⁻³ প্লাস 2 × 10⁻³। এখন দেখো ক্যালকুলেশন করে দেখো কত আসে। ক্যালকুলেশন করলে যে মানটা আসার কথা, 8 × 10⁻³ × 25 প্লাস 2 × 10⁻³ -20 0.16 ডিভাইড বাই 16 মিটার পার সেকেন্ড। দেখো 16 মিটার পার সেকেন্ড মানটা কিন্তু পজিটিভ আসছে। অ্যান্ড পজিটিভ কার বেগ ছিল, E1 এর ছিল না, তাহলে E1 এর দিকে যাবে। যদি নেগেটিভ মান আসতো তাহলে E2 এর দিকে যেত, কারণ E2 এর আদিবেগ ছিল নেগেটিভ। তো যার যদি পজিটিভ মান আসে তাহলে পজিটিভের দিকে যাবে, নেগেটিভ আসলে নেগেটিভ দিকে যাবে। চলো তাহলে মিলিত বেগ বের করে ফেললাম। আমাদের বইয়ের সলিউশন কি বলে চলো একটু দেখি। আমাদের ইজি ফিজিক্স বলছে হ্যাঁ সেমভাবেই 16 মিটার পার সেকেন্ড চলে আসছে। দেখো তাহলে এখন কুতি বলি কোন দিকে যাবে, দেখো এ পাথরের বেগের দিকে, এ পাথর
বেগের দিক যেদিকে ছিল সেই দিক বরাবর, অর্থাৎ এ কিন্তু যাবে কোন দিক বরাবর বলতো, এর দিকে। এই যে এ, কারণ এই যে এর মানটা আমরা পজিটিভ ধরেছি, শেষ বেগ কি এরও 16 আসছে, পজিটিভ আসছে, তাই কার দিকে যাবে, এ যেদিকে ছিল এর বেগ যেদিকে ছিল ওই দিকে যাবে। ওকে, আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। পরের প্রশ্নে চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন মেবি দেখলাম। হ্যাঁ, উদ্দীপকের ঘটনাটি ভরবেগ ও গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। অর্থাৎ ভরবেগের নীতি কি ছিল, সংঘর্ষের পর সংঘর্ষের আগের ভরবেগ যা হবে শেষের ভরবেগ তা হতে হবে, তাহলে সমর্থন করবে। আর গতিশক্তিটাও সেম, সংঘর্ষের আগের গতিশক্তি যা হবে শেষের গতিশক্তি কি তা হতে হবে, তাহলে সমর্থন করে। ওকে চলো, তাহলে আমরা দুটা কাজ করব। এই যেটাগুলো দিয়ে একটু মিলিত বেগটা এখানে লিখে রাখি, v আসছে 16 মিটার পার সেকেন্ড। এই মানগুলো দিয়ে আমরা ঘ সমাধান করে ফেলবো। চলো, ঘ সংঘর্ষের আগের গতিশক্তি। হ্যাঁ, সংঘর্ষের আগের মানে আদি গতিশক্তি, আদি ভরবেগ আগে বের করি। হ্যাঁ, ভরবেগের কাজটা করি। আদি ভরবেগ p1 সমান সমান m1 u1 প্লাস m2 u2। মানগুলো এখন লেখো। m1 ছিল 8 × 10⁻³ ইন্টু u1 ছিল হচ্ছে কত 25 প্লাস m2 ছিল হচ্ছে 2 × 10⁻³ ইন্টু u1 ছিল u2 হচ্ছে -20। এই মানটা একটু কষ্ট করে করো তোমরা, আমার লেখাটা হিজিবিজি হয়েছে, কেউ আবার বিভ্রান্ত হয়েও না। 3 × 25 প্লাস 2 × 10⁻³ ইন্টু -20, 0.16 ভরবেগ যেহেতু, তাহলে একক হবে কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ। ওকে, এটা হচ্ছে আমরা কি বের করলাম, আদি ভরবেগ। এখন সেমভাবে আমরা শেষ ভরবেগ বের করব, শেষ ভরবেগ তাহলে কি হবে, p2 ইকুয়ালস টু m2 u2 প্লাস শেষ ভরবেগ হবে m1 v1। হ্যাঁ, m1 v1 প্লাস m2 v2। সো ক্যালকুলেশন করে m1 এর মান ছিল কত 8 × 10⁻³। দেখো v1 কিন্তু মিলিত বেগ, সো মিলিত বেগ যেহেতু, তাহলে কি প্রথম বস্তুর বেগ যা হবে দ্বিতীয় বস্তুর বেগ কি তাই হবে সেম। m2 ছিল 2 × 10⁻³ ইন্টু 16। ওকে, তাহলে আমরা যদি 8 × 10⁻³ প্লাস 2 × 10⁻³ ইন্টু 16, দেখো 0.16 চলে আসে, 0.16 কেজি মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস, তার মানে হচ্ছে যে আমাদের আদি ভরবেগ যা হলো শেষ ভরবেগ কিন্তু তা, তাহলে p1 সমান সমান p2, অর্থাৎ আমাদের কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে প্রথম লাইনটা। কিন্তু এখানে কিন্তু আরেকটা কথা বলছে, ভরবেগ করে গতিশক্তিরও বের করতে হবে। তাহলে সেম ভাবে আমাদের সেম প্যাটার্নে তোমাকে কি করতে হবে, তোমাকে আদি গতিশক্তি বের করতে হবে, এখানেই করি আমরা, এবং শেষ গতিশক্তি বের করতে হবে। চলো তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি, আবার সংঘর্ষের আগের গতিশক্তি, হ্যাঁ, বা আদি গতিশক্তি লিখি আমরা। আদি গতিশক্তি E1 ইকুয়ালস টু হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। সো আমরা হাফ ইন্টু m1 ছিল 8 × 10⁻³ ছিল, আর e1 ছিল কত, e1 ছিল দেখো কত ছিল, e1 ছিল 25, হ্যাঁ, u2 ছিল -20। সো মানগুলোটা তোমরা দেখে নাও, 25 স্কোয়ার প্লাস হাফ, m2 ছিল হচ্ছে 2 × 10⁻³ ইন্টু u2 হচ্ছে -20 স্কোয়ার। সো এটা ছিল আমাদের আদি ভরবেগ। ক্যালকুলেশন করে দেখো কত চলে আসবে, দেখো এটা হচ্ছে আমাদের আসবে 2.9 জুল। আদি গতিশক্তি বের করলাম আমরা, আদি গতিশক্তি বের করলাম সংঘর্ষের আগে। সেমভাবে আমরা সংঘর্ষের পরে গতিশক্তি বের করব, সংঘর্ষের পরে গতিশক্তি হচ্ছে শেষ গতিশক্তি বের করব। শেষ গতিশক্তি E2 ইকুয়ালস টু হাফ m1 v স্কোয়ার প্লাস হাফ m2 v স্কোয়ার। কেন v1 2 দিলাম না কেন, কারণ মিলিত বেগ, প্রথম বস্তুর শেষ বেগ যা দ্বিতীয় বস্তুর শেষ বেগ তা। তাহলে 16, যেটা বেরোছিল 16, হাফ 8 × 10⁻³ ইন্টু 16 স্কোয়ার প্লাস হাফ 2 × 10⁻³ ইন্টু 16 স্কোয়ার। তাহলে মান দেখো চলো কত চলে আসবে, 1.2 × 8 × 10⁻³ ইন্টু 16 স্কোয়ার। দেখো ক্যালকুলেশন কত চলে আসে, 16 স্কোয়ার, তাহলে হচ্ছে আসবে 1.8 জুল, 1.8 জুল। তাহলে দেখো আমাদের গতিশক্তি কিন্তু সমান হয়নি, তাহলে ওই যে বলছে কি গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি সমর্থন করবে না। এখন দেখো আমাদের, যাও বইয়ে যাও, দেখো বইয়ে
1.28, সরি ওখানে ক্যালকুলেশনটা 1.28, হ্যাঁ 28 জুল। তাহলে একটু দেখো, এই দেখো আমাদের কিন্তু এখানে সেমভাবে আমরা সংঘর্ষের আগের গতিশক্তি সংঘর্ষের আগে ভরবেগ বের করে ফেলছি। সংঘর্ষের আগের ভরবেগ এবং পরের ভরবেগ দুটো সমান হয়েছে, তাহলে সমর্থন করে। ঠিক আছে, মোট ভরবেগ সমান হয়েছে, তাহলে ভরবেগের সংরক্ষণ শক্তি নীতি সমর্থন করে। কিন্তু আনফর্চুনেটলি সংঘর্ষের আগের গতিশক্তি যা এবং পরের গতিশক্তি কিন্তু সমান হয়নি, তাহলে এটা কিন্তু গতিশক্তি সহনশীলতা নীতি মেনে চলে না। তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।